পিতৃসত্তার প্রকাশ সমগ্র বিশ্ব জুড়ে, আর এই বিশ্বজনীন পিতৃসত্তার প্রকাশকে লক্ষ্য করেই প্রাচীন ঋষিরা বলেছিলেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম। আসলে একজন মানুষের জীবনে বাবা মায়ের ভূমিকা অপরিসীম। মা যেমন স্নেহ ভালোবাসায় লালন করেন, তেমনি আমাদের বাবাও জীবনের চলার পথে কোনো না কোনোভাবে আমাদের পাশে থাকেন সব সময়। আমরা যেমন আমাদের শৈশবে বাবার হাত ধরে হাঁটতে শিখি, তেমনি অদূর ভবিষ্যতে তাঁর দেওয়া সংস্কার আমাদের জীবনের পথকে সুগম করে তোলে। এই পিতৃসত্তাকে কুর্নিশ জানিয়েই শুরু করব আজকের উপস্থাপনা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সায়ন্তনী পলমল ঘোষ রচিত পিতা। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বিতানের। কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। রুমন ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে, যা ডিসিশন নেওয়ার ওকে আজকের মধ্যে নিতে হবে, না হলে রুমন চিরদিনের মতো বাড়ি ছেড়ে বিতানকে ছেড়ে চলে যাবে। কি যে এত জেদ মেয়েটার, বুঝে পায় না বিতান। মায়ের ছোট্ট একটা আবদার মানতে এত কষ্ট। আর কি বলছে না, সেরকম হলে বিতান ওর সাথে বাড়ি ছেড়ে ওদের নতুন কেনা ফ্ল্যাটে শিফট করে যাক। এটা কখনো সম্ভব? বিতান বাবা মায়ের একটাই ছেলে, দিদির বিয়ে হয়ে গেছে, সেও তো থাকে সেই বস্টনে। বিতান চলে গেলে বাবা মায়ের কি হবে? তাছাড়া এরকম কথা বিতান স্বপ্নেও ভাবে না। ফ্ল্যাটটা কিনেছিল জাস্ট একটা ইনভেস্টমেন্ট হিসেবে, কিন্তু রুমনকে ছেড়ে থাকার কথাও তো ভাবতে পারে না। তার মনটা হু হু করে ওঠে রুমনের জন্য। ওদের দেখে শুনেই বিয়ে। মা বাবা প্রথমে রুমনকে পছন্দ করে এসেছিল, তারপর বিতান গিয়েছিল দেখতে। প্রথম আলাপেই রুমনকে ভীষণ ভালো লেগে গিয়েছিল বিতানের। অবশ্য এতদিন পর্যন্ত তো রুমন ওর সেই ভালো লাগার মর্যাদা রেখেছে। বাবা মাও খুব খুশি ছিলেন ওকে বৌমা হিসেবে পেয়ে। কিন্তু হঠাৎ করে মেয়েটার যে কি হলো, কোনো কথাই কানে তুলছে না। বিয়ের আগে বিতান কোনোদিন প্রেম টেম করেনি। সে অর্থে বলতে গেলে রুমন ওর জীবনে প্রথম এবং একমাত্র নারী। ভীষণ ভালোবাসে ও রুমনকে। বাড়ির পরিবেশটায় কেমন ভারী হয়ে আছে, দম বন্ধ হয়ে আসে বিতানের। আজ সকালেই তো বাবা ওকে ডেকে বললেন, বাবু, রুমনকে বোঝা। দেখ, আজ পর্যন্ত তোর মায়ের সব আবদার আমি মিটিয়েছি। আজ এই বয়সে এসে মানুষটাকে বৌমার আচরণে কষ্ট পেতে হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমার সংসারে তোর মায়ের কথাই শেষ কথা। এটা রুমনকে ভালো করে বুঝিয়ে দে। এসব ঝামেলায় তোর মায়ের প্রেশারটাও বেড়ে যাচ্ছে। রুমনকে বলে দিস, তোর মাকে অপমান করে এ বাড়িতে থাকা হবে না। কথাগুলো বাবা বেশ জোরে জোরেই বলেছিল, যাতে রুমন শুনতে পায়। বিতান ঘরে যেতেই রুমন কঠিন স্বরে বলল,
তোমাদের বাড়িতে থাকার যদি এটাই শর্ত হয় যে তোমার মায়ের সমস্ত অন্যায় আবদার মুখ বুঝে মানতে হবে, তাহলে ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। এবার তোমাকে বেছে নিতে হবে তুমি কার সাথে থাকতে চাও। রুমনের কথাগুলো তীরের মতন বিঁধেছিল বিতানের বুকে। কত সহজে কথাগুলো বলল রুমন। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিল বিতান। উদ্দেশ্যহীনভাবে ঘুরছে। শহর ছাড়িয়ে অনেকটা চলে এসেছে। এর আগে রুমনকে নিয়ে কতবার লং ড্রাইভে গেছে। লং ড্রাইভে যেতে রুমন ভীষণ পছন্দ করে। ব্রেক কষল বিতান, কিন্তু তাও শেষ রক্ষা হলো না। লোকটা সাইকেল সদ্য হুড়মুড়িয়ে পড়ে গেল। সাইকেলে আবার একটা মাইক বাঁধা। বিতান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। রাস্তার পাশে চায়ের দোকানটা থেকে কয়েকজন লোক ছুটে এসেছে। এবার কি ঝামেলা হবে কে জানে। সবাই তো বিতানকেই দোষী ভাববে, কিন্তু আসল তো দোষ লোকটার। হঠাৎ করে গাড়ির সামনে ঢুকে গেল যেন। কেউ কিছু বলার আগেই বিতান অবস্থা সামলানোর চেষ্টা করল। দেখুন দাদা, আমি ওনাকে ধাক্কা মারিনি। উনি হঠাৎ করে গাড়ির সামনে এমনভাবে চলে এলেন, কিন্তু তাও আমি ওনাকে হসপিটাল নিয়ে যেতে চাই। প্লিজ আমাকে হেল্প করুন। ভিড়ের মধ্যে একজন বলে উঠল, হ্যাঁ, আমি দেখেছি, আপনার দোষ ছিল না। আরেকজন বলল, কাছেই তো গ্রামীণ হসপিটাল আছে, ওখানে নিয়ে যাওয়া যাক। লোকটার মাথায় চোট লেগেছে, রক্ত পড়ছে। অজ্ঞান লোকটিকে ধরাধরি করে গাড়িতে তুলল সবাই। দুজন ছেলে পিছনের সিটে লোকটাকে নিয়ে বসল। বিতান মনে মনে ভাবল, সময়টা সত্যি ভীষণ খারাপ যাচ্ছে। ডাক্তার দেখে বললেন, সিরিয়াস কিছু নয়, তবে স্টিচ করতে হবে। বিতান একলা বসে আছে। ছেলে দুটো অ্যাডমিশন হবার পরই চলে গেল। ওদের নাকি কাজ আছে। কেই বা চেঁচে ঝামেলায় থাকতে চায়। লোকটার বাড়ির লোক এসে কি করবে কে জানে। আন্দাজ ৬০-৬২ বছর বয়স হবে লোকটার। ফোনটা খুলে বিতান দেখল প্রথম নাম্বারটা হলো অসীমের। ওই নম্বরই কল করল। ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ ভেসে এলো। হ্যালো হ্যালো বাবা, বলো। বিতান দ্বিধাগ্রস্ত স্বরে বলল, দেখুন এই ফোনটা যার, তিনি এই সময় মালাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন। অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার গাড়ি করে ওনাকে আমি নিয়ে এসেছি। অপর প্রান্তের মহিলা ডুকরে কেঁদে উঠলেন। বাবার কি হয়েছে বলুন না, সত্যি করে কি হয়েছে বাবার বলুন। না না, চিন্তার কারণ নেই কিছু। আমরা আমরা এক্ষুনি আসছি। স্টিচ করা হয়ে গেছে। নিবারণবাবুর জ্ঞান ফিরে এসেছে। নিজের নাম বলছেন নিবারণ সামন্ত। বাবা বাবা। সুতির শাড়ি পরা একজন মহিলা নিবারণবাবুর বেডের দিকে ছুটে গেলেন। ওনার পিছন পিছন আরও ৩ জন লোক গেল। ভদ্রমহিলা নিবারণবাবুর গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করছে, বাবা বাবা, তোমার কষ্ট হচ্ছে না তো? বাবা বলো না বাবা, তোমার কষ্ট হচ্ছে না তো? নিবারণবাবু মাথা নাড়লেন। উফ,
থ্যাংক গড। নিবারণবাবু ওনার বাড়ির লোকদের বলছেন যে বিতানের দোষ নেই, বরং বিতান ওনাকে হসপিটালে এনেছে। হাঁপ ছেড়ে বাঁচল বিতান। আর কোনো ঝামেলা হবে না বলে মনে হয় না। কিছু টাকা অবশ্য দিয়ে দেবে ভেবেছে। বিতান একটু দূরে দাঁড়িয়েছিল। একজন লোক ওর দিকে এগিয়ে এলো। নমস্কার দাদা, আমি অসীম পাল। আমার ফোনেই আপনি ফোন করেছিলেন। আমি ওনার জামাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানবিক কর্তব্য। আপনাকে আটকে থাকতে হলো অনেকক্ষণ। আসলে আজ রবিবার বলে মাঠের চাষের কাজ দেখতে চলে গেছিলাম। আমি তালপুকুর হাই স্কুলে পিয়নের চাকরি করি, তাই অন্য দিন এত সময় পাই না। মিনু মানে আমার বউ খবর পাঠালো, তারপরই এলাম। আমার শালাদের খবর দিলাম, ওই যে দুজন অরুণ আর বরুণ, এইসব কারণেই দেরি হয়ে গেল। ইটস ওকে। ওদের কথাবার্তার মাঝে শুনতে পেল নিবারণবাবুর গলা। ছুটকির কিছু খবর পেলি রে? ঝাঁঝিয়ে উঠল এক ছেলে, সম্ভবত ছোট ছেলে বরুণ। এই ছুটকি ছুটকি করেই তুমি মরলে। ওকে খুঁজতে গিয়ে মরতে বসেছিলে, অ্যাক্সিডেন্ট করে, তাও তোমার শিক্ষা হয়নি। চুপ, একদম চুপ। বেরিয়ে যা আমার সামনে থেকে। আর আজই তোর বউকে নিয়ে বেরিয়ে যাবি আমার ঘর থেকে। তোর বউয়ের জন্যই আজ আমার মেয়েটা কোথায় চলে গেল, কি খাচ্ছে, কি করছে, কি জানে। মেয়েটা আমার একদম খিদে সহ্য করতে পারে না। রাগত স্বরে শুরু করেছিল, কিন্তু শেষে হাউ হাউ করে কেঁদে উঠলেন নিবারণবাবু। বরুণকে তার দাদা টেনে নিয়ে গিয়ে ধমকাচ্ছে। অসীমবাবু, কি হলো ব্যাপারটা? ছুটকি কে? আমার শ্বশুরমশাইয়ের 4 ছেলে মেয়ে। আমার বউ মিনতি বড়, তারপর অরুণ আর বরুণ, আর সবচেয়ে ছোট প্রণতি মানে ছুটকি। সমস্যা ছুটকিকে নিয়ে। আসলে ছুটকি জন্ম থেকেই অ্যাবনর্মাল। হাঁটা চলা মোটামুটি করতে পারে, কিন্তু ঠিক করে কথা বলতে পারে না। জড়িয়ে জড়িয়ে একটু আধটু বলে। মুখ দিয়ে সবসময় লালা ঝরে। খাইয়ে দিতে হয়, নাহলে খাবার যত না ওর মুখে পৌঁছায় তার চেয়ে বেশি ছড়িয়ে পড়ে। কিন্তু বিশ্বাস করুন, ওই আমার শ্বশুরমশাইয়ের সবচেয়ে আদরে। সেই ছোট থেকে ওর সমস্ত কাজ উনি নিজেই করেন। খাওয়ানো, স্নান করানো, চুল আঁচড়ানো। চিকিৎসার চেষ্টাও অনেক করেছিলেন, কলকাতায়ও নিয়ে গিয়েছিলেন। ওর হার্টের সমস্যা ছিল, জমি বিক্রি করে ভেলোরে নিয়ে গিয়ে অপারেশনও করিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ডাক্তার বলেই দিয়েছেন এরকম রোগী 25 বছরের বেশি বাঁচে না। ছুটকি প্রায় 21 বছরের হয়েই গেল। ছুটকির জন্মের পর থেকে ওর বাবা কোথাও যান না, পারতপক্ষে গেলেও রাত কাটান না। আর ছুটকি বাবাকে চোখে হারায়। উনি কি বলছিলেন ছুটকির খবর? আসলে আজ সকাল থেকেই ছুটকি নিখোঁজ। নিখোঁজ? ওই যে আমার 2 শালাকে দেখলেন, অরুণ ব্যবসা করে, ভালোই চালু ব্যবসা, ওর বউও ভালো। বরুণ সাবান ফ্যাক্টরিতে ম্যানেজারের কাজ করে। 1 বছর আগে বিয়ে হয়েছে। ওর বউকে নিয়েই সমস্যা। ছুটকিকে 2 চোখে দেখতে পারে না। ছুটকি ওর কী যে অসুবিধা করেছে ভগবানই জানে। আপনাকে তো আগেই বলেছিলাম ছুটকির ম্যাক্সিমাম কাজই বাবা করেন, আর তারপর তো মা আছেনই। বউদের কোনো কিছুই করতে হয় না। তাও অরুণের বউ মাঝে মাঝে মায়ের শরীর খারাপ হলে নিজের থেকেই ছুটকির যা দরকার হয় করে দেয়। কিন্তু বরুণের বউ করা তো দূরের কথা, মেয়েটাকে সুযোগ পেলেই যা তা বলে। আজ সকালে নাকি ছুটকি উঠোনে বসেছিল, বাবা ভোর ভোর মাঠে গেছিলেন। মাঠ থেকে ফিরতে দেরি হচ্ছিল বলে ও অস্পষ্ট উচ্চারণে বাবা বাবা বলে ডাকছিল। তখনই বরুণের বউ ওকে যা তা বলে। একটু পরে কাজ ছেড়ে মা যখন অরুণের বউকে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখে, তখন ছুটকি আর নেই। মেয়েটাকে সেই সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাবনর্মাল হলেও ওকে কে ভালোবাসে আর কে ঘেন্না করে সবই বুঝতে পারে মেয়েটা। আমার মেয়েদের দেখলে কি খুশিটাই না হতো। চারিদিকে খোঁজ করছেন বাবা। শেষে একটা মাইক ভাড়া করে ছুটকির বর্ণনা দিয়ে চারিদিকে ঘুরেও ছিলেন, যদিও কেউ ওকে দেখে থাকে। বাবার অবস্থাটা আমি বুঝি। আমারও তো 2টো মেয়ে আছে, ওর বাড়ি না থাকলে আমি ঘরে টিকতে পারি না। বিতান এক দৃষ্টিতে নিবারণবাবুকে দেখছিল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর মিনতি তার সাধ্য মতো বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। একটা জড়ানো জড়ানো কণ্ঠস্বর ভেসে আসছে কোণার দিকের একটা বেড থেকে। চকিতে
নিবারণবাবুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ছুটকি, এ তো আমার ছুটকির গলা। অসীমও এগিয়ে গেল। হ্যাঁ, এ তো ছুটকির গলা। নিবারণবাবুর ওই অবস্থাতে টলতে টলতে উঠে দাঁড়ালেন। মিনতি ধরে ফেলল ওনাকে। অসীম গিয়ে কোণার দিকের একটা বেডে আবিষ্কার করল ছুটকিকে। গা হাত পায়ে সামান্য চোট আছে দেখা গেল। বিতান দেখল ঢলঢলে নাইটি পরা একটা বছর 20 মেয়ে। শরীরের তুলনায় মাথাটা একটু বড়, চুল ছোট করে কাটা, মুখ দিয়ে লালা ঝরছে, ঘাড়টা একটু বেঁকে আছে। চোখের দৃষ্টিটা দেখলেই বোঝা যায় মেয়েটি স্বাভাবিক নয়। আপনারা এই খেপিটাকে চেনেন? আজ সকালেই কারা যেন ওকে হসপিটালের সামনে বসিয়ে দিয়ে গেছে। হাত পা কেটে গেছিল, দেখে ডাক্তারবাবু ভর্তি করে নিয়েছেন। বললেন একজন নার্স। ও আমার মেয়ে, ওর নাম খেপি নয়, প্রণতি। নিবারণবাবু নার্সটির উদ্দেশ্যে কেটে কেটে কথাগুলো বলল। নার্সটি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। এরপর বিতান যা দেখল তার মনের গহ্বরে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম। ছুটকি আর ছুটকির বাবা দুজনের চোখেই আনন্দ অশ্রু। মা রে, তুই কোথা চলে গেছিলি? তুই তো জানো তোর বাবা তোকে ছাড়া থাকতে পারবেনি। ছুটকি হাত নেড়ে তার জড়ানো জড়ানো কথায় অনেক কিছু বলল। আর কেউ না বুঝলেও তার বাবা ঠিকই বুঝেছেন। অসীম, বাইরের দোকানে দেখো না, কিছু খাবার পাও নাকি? খিদায় আমার ছানাটার মুখটা শুকিয়ে গেছে। পকেট হাতড়ে রুমাল খুঁজলেন নিবারণবাবু। না পেতে নিজের হাত দিয়ে পরম মমতায় ছুটকির মুখে লালা পরিষ্কার করতে লাগলেন। মারে, ব্যথা করছে? ছুটকি আবার তার বাবাকে এক পৃথিবী কথা বলে দিল, যা শুধু তার আর তার বাবার একান্ত। অসীম খাবার নিয়ে আসতে মিনতি ছুটকিকে খাওয়াতে গেলে নিবারণবাবু বারণ করলেন। নিজের হাতে একটু একটু করে খাওয়াতে লাগলেন তার আদরের দুলালিকে। বাবা মেয়ের দুজনের মুখেই তখন এক স্বর্গীয় হাসি। এই ঘটনার পর 1 বছর কেটে গেছে। বিতানের গাড়ি আজ ছুটে চলেছে নিবারণবাবুর বাড়ির উদ্দেশ্যে। আজ আর বিতান একা নয়, ওর সাথে আছে রুমন আর ওদের ছোট্ট গুনগুন। সেদিন এক গ্রাম্য চাষি বদলে দিয়েছিল বিতানের মতো আদন্ত শহুরে রেলওয়ে ইঞ্জিনিয়ারের সমগ্র সত্তাকে। ছুটকির প্রতি নিবারণবাবুর অপত্য স্নেহ দেখে বিতান যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছিল। সেদিন বিতানের বাড়ি ফিরতে সন্ধে গড়িয়ে গিয়েছিল। বাড়ি ঢুকতেই বাবা মায়ের বাক্যবাণ বর্ষিত হয়েছিল। দেখ তোর বউকে, ব্যাগ গুছিয়ে বসে আছে বাপের বাড়ি যাবে বলে। ওর মন ভালো হবে বলে চাকরি করার পারমিশন দিয়েছিলাম, এখন দেখছি সেটা মস্ত ভুল হয়ে গেছে। চাকরি না থাকলে এত তেজ বেরিয়ে যেত। বিতান
শান্ত গলায় বলেছিল, ওর মন ভালো হবে বলে নয় মা, তোমার বান্ধবী রীতামাসির বৌমা এসএসসিতে 4th পজিশন করেছিল বলে তোমার প্রেস্টিজে লেগেছিল, তাই তুমি রুমেনকে এসএসসিতে বসতে দিয়েছিলে। বাবু, বাবা মায়ের বিস্ময়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বিতান রুমে চলে গিয়েছিল। রুমন সেখানে নিজের ব্যাগ গুছিয়ে নিঃশব্দে কেঁদে চলেছিল। আমার দরকারি ফাইলগুলো নিয়েছো তো? সহজ গলায় বলেছিল বিতান। মানে? আরে এবারই চিরদিনের মতো ছেড়ে চলে যাচ্ছি, দরকারি সব জিনিসগুলো নিতে হবে না? রুমনের অন্ধকার মুখে 1000 ওয়াটের আলো জ্বলে উঠেছিল। বিতানকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে দিয়েছিল। আরে বাবু, তোর লজ্জা করছে না? বউয়ের কথায় মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস? প্রথম কথা, বাবা তুমি নিজেই বলেছো মায়ের কোনো আবদার তুমি কোনোদিন অপূর্ণ রাখোনি। আমি তোমারই পদাঙ্ক অনুসরণ করছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি যেমন তোমাদের সন্তান, তেমনি রুমেনের গর্ভে যে বেড়ে উঠছে সেও আমার সন্তান। তার অপরাধটা কি বাবা? সে কন্যা সন্তান, আর আমার মা চায় না আমার প্রথম সন্তান মেয়ে হোক, কারণ নাকি মিঠুদার টিটুদার প্রথম ছেলে হয়েছে তাই। আমার প্রথমে মেয়ে হলে জেঠিমা আর পিসিমণির সামনে নাকি মায়ের প্রেস্টিজ চলে যাবে, তাই আমার সন্তানকে মেরে ফেলতে হবে। সরি বাবা, আমার সন্তান তোমাদের খেলার পুতুল নয় যে তোমাদের পছন্দ হচ্ছে না বলে ছুঁড়ে ফেলবে। আমাদের ফেলে বইয়ের কথা নিচে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, মুখ দেখাতে পারবি আত্মীয় পরিজনের সামনে? চিৎকার করে উঠেছিল বিতানের মা। বিতান ঠান্ডা গলায় বলেছিল, আর আমি যদি সবাইকে বলে দিই ছোটো মামা ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ নিয়ে তুমি রুমিনের গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ করেছো, তখন কি হবে? আশা করি তোমাদের বলে দিতে হবে না। হতভম্ব বিতানের মা বাবা দেখলেন তাদের অতি বাধ্য ছেলে হঠাৎ করে বড্ড অবাধ্য হয়ে গেছে। তারপর অনেক জল বয়ে গেছে সময়ের নদী দিয়ে। বিতানরা চলে আসার পর বাবা মা কোনো যোগাযোগ রাখেনি। ভেবেছিলেন ছেলে ঝোঁকের বশে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের বিতানের মধ্যে চিরকালীন পিতৃসত্তা জেগে উঠেছিল। গুনগুনের জন্মের পর অবশ্য বাবা ওকে দেখে গেছেন। মায়েরও ভুল হয়তো আস্তে আস্তে ভাঙবে। বিতানের দিদি জামাইবাবুও গুনগুনের জন্য খুব খুশি। বেড়ার গেটটা ঠেলে ঢুকল বিতানরা। নিকোনো প্রশস্ত উঠোনের একদিকে বড়ি শুকনো হচ্ছে, আর একদিকে মাদুরের ওপর বসে নিবারণবাবু পরম যত্নে চুটকিকে খাইয়ে দিচ্ছেন। বিতানদের দেখে অবাক হয়ে গেলেন। বাড়ির সবাইকে হাঁক ডাক করতে লাগলেন। মিনতি আর অসীমও ছিল মেয়েদের নিয়ে। বিতান মিনতির হাতে মিষ্টির বিশাল প্যাকেটটা তুলে দিল। তারপর নিবারণবাবুর হাতে একটা প্যাকেট দিয়ে বলল, ছুটকির জন্য একটা জামা আছে, আমার মেয়ে হয়েছে তাই আপনাদের একটু মিষ্টিমুখ করাতে এলাম। কি সৌভাগ্য আমার, আপনার মতো মানুষ আমাদের কথা মনে রেখেছে। বিতান নিবারণবাবুর হাত দুটো ধরে ধরা গলায় বলল, না নিবারণবাবু, সৌভাগ্য আমার যে আমি আপনার দেখা পেয়েছিলাম। আপনাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম পিতা শব্দটির সঠিক অর্থ। বাবা যেমন একদিকে আমাদের জীবন দর্শনের গুরু, তেমনি আমাদের সমস্যার দিনে বন্ধুর মতো এসে দাঁড়ান আমাদের পাশে। কারণ জীবনে আর যাই হোক, এই মানুষটার কোনো তুলনা নেই। সুবিশাল বৃক্ষের মতো মহান এই মানুষটার ছত্রছায়ায় কাটে আমাদের জীবন। আমাদের আজকের গল্পে কথক ও বিতানের বাবার চরিত্রে তিতাম দাস, বিতান
জয়দীপ নন্দী, নিবারণবাবু সুমিত মহালানবিশ, বিতানের মা পিউ ঘোষ, রুমন সৃজিতা চক্রবর্তী, মিনতি ও প্রণতির চরিত্রে নবনীতা দাস, অসীম পাল সায়ন ব্যানার্জি, বরুণ রিতম রায়, নার্স তৃষিতা দাস। আজকের গল্পের ডিরেকশন আর পোস্টার ডিজাইন করেছে তিতাম, সাউন্ড ডিজাইনে কৌস্তব, সূত্রধর আর অন্যান্য চরিত্রে ছিলাম আমি সৌভিক। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবশেষে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের চ্যানেল গল্পের মাপকাঠিকে। আগামী দিনে এমনই ভালোবাসায় ভরা অসংখ্য গল্প নিয়ে হাজির হবে আমাদের চ্যানেল গল্পের মাপকাঠি।